অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতন্ত্রের বিজয়, তরুণ নেতৃত্বের বিকাশ ছাড়াও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই অভ্যুত্থানের ভূমিকা সুদূরপ্রসারী। জুলাই অভ্যুত্থান শুধু ঘটনা পরিক্রমায় আয়োজিত কোনো ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি চলমান প্রেরণা। জুলাই আন্দোলন সমগ্র জাতির মনে গণতান্ত্রিক মুক্তির যে বীজ বপন করেছে, তার যথাযথ লালন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এই গৌরবান্বিত আন্দোলনের অর্জনগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের উপর অর্পিত। জুলাই চেতনা সমুন্নত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মিত্র রাষ্ট্রদের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত করতে, বিরূপ ভাবাপন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক উষ্ণ করতে এবং অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে। আমাদের কূটনীতিকরা রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে বৈশ্বিক শান্তি স্থাপন, পারস্পরিক বোঝাপড়া এবং জাতির ভাবমূর্তি রক্ষার দায়িত্বপ্রাপ্ত। আজকের এই দিনে আমাদের আত্মজিজ্ঞাসা হওয়া উচিত, আমরা কি জুলাই আগস্ট মাসের এই মহান ত্যাগ ও আদর্শকে যথাযথভাবে লালন করছি? আমরা কি দেশের সেবায় নিজেদেরকে নিবেদিত করতে পারছি? এই দিনের শপথ হোক, আমরা আমাদের দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করব। বিশ্ব দরবারে জুলাই চেতনার আলোকে বাংলাদেশের সম্মানকে আরও উচ্চতায় নিয়ে যাব। ভবিষ্যতের বাংলাদেশ হবে মেধাভিত্তিক, ন্যায়ভিত্তিক এমন এক সমাজ ব্যবস্থা যেখানে বৈষম্যের কোনো ঠাঁই থাকবে না। তরুণ প্রজন্মের আত্মত্যাগের বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত একটি সুন্দর দেশ, যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হিসাবে দৃষ্টান্ত স্থাপন করবে। এমন বাংলাদেশের প্রত্যাশায় আমরা রইলাম। সবশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি শত ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার অত্যন্ত প্রাঞ্জল বক্তব্য রাখার জন্য। তিনি নিজে একজন জুলাই যোদ্ধা, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন অত্যন্ত পার্টিনেন্ট। আমার মনে হয় আমার দায়িত্ব একটুখানি সেই জিনিসগুলিকে টাচ করা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন থাকেন দেশের বাস্তবতা থেকে। এটার কারণও তিনি বলেছেন। আমি বলবো যে এটা আসলে ওনার কথা অবশ্যই আংশিক সত্য, তবে বাংলাদেশের প্রচুর সমস্যা, প্রচুর বিষয়াদি, 1.5 কোটি মানুষ বিদেশে থাকার কারণে সেখানেও কিন্তু প্রতিস্থাপিত হয়। সেটার দায়িত্ব কিন্তু, সেটা দেখাশোনা করার দায়িত্ব কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অন্যান্য মন্ত্রণালয়ের কিছু প্রতিনিধি থাকেন, তাদের উপর বর্তায়। সে দায়িত্ব আমরা খুব ভালোভাবে পালন করছি, আমি কখনোই দাবি করি না এটা। আমি 33 বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছি, প্রধানত হেডকোয়ার্টারে, সামান্য সময়, বেশ কিছু সময় ভারতে এবং সামান্য সময় দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছি। কিন্তু আমি দেখেছি যে আমাদের অফিসারদের সবার মধ্যে না, আমি স্বীকার করছি যে অনেকের মাঝে একটু উন্নাসিকতাও থাকতে পারে, অনেকের মাঝে প্রচণ্ড ইচ্ছা আছে মানুষদেরকে সহায়তা করার। আমি শিওর উনি দেখছেন দায়িত্ব গত 1 বছর যাবৎ এক্সপেক্টেড ওয়েলফেয়ার, উনিও দেখেছেন, সেটা বিভিন্ন জায়গায় গেছেন, প্রচণ্ড চেষ্টা আছে। আমাদের সম্পদের প্রচণ্ড সীমাবদ্ধতা আছে, এটাও আমরা দুইজনই স্বীকার করেছি এবং আমরা চেষ্টা করছি যে মিশনগুলোতে আমাদের, যেগুলিকে আমরা কনসুলার হেভি মিশন বলি, যেখানে আমাদের অনেক মানুষ আছে, সেখানকার সক্ষমতা বাড়ানোর জন্য আমরা উনি এবং আমি, আমরা এবং আরও 2 জন আমরা একমত হয়েছি এবং প্রধান উপদেষ্টা মহোদয় সম্মতি দিয়েছেন। এটা আমরা চেষ্টা করছি যে যাতে মানুষের যেসব ক্ষেত্রে কষ্ট হয় সেগুলো লাঘব করার জন্য আমরা যে পদক্ষেপ নিতে পারি সেগুলো যেন নিতে পারি এবং সেগুলো যেন নেওয়া হয়। আর্থিক ব্যাপার জড়িত থাকে প্রত্যেকটিতেই, কিন্তু আমরা আশাবাদী যে আমাদের যিনি উপদেষ্টা আছেন অর্থ মন্ত্রণালয়ে, তিনি অত্যন্ত প্র্যাগম্যাটিক মানুষ, তিনিও দেখেছেন। আমরা আশা করছি যে খুব একটা সমস্যায় আমরা পড়ব না। আমাদের বিশাল যে অর্থনীতি এবং বিশাল যে বাজেট, সেই তুলনায় কিন্তু আমাদের প্রয়োজন খুবই সামান্য। এটুকু ইচ্ছা করলেই প্রোভাইড করা যায়, সেটাকে যথাযথ ব্যবহার করতে হবে। এটা হলো আবার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের যে নেতৃস্থানীয় যে অ্যাম্বাসাডার আছেন তাদের দায়িত্ব, যে অর্থ দেওয়া হবে সেটা যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। তবে আমরা আশা করি যে এক্ষেত্রে আমরা কিছু সাফল্য অর্জন করতে পারবো এবং এই প্রত্যাশা এবং সম্পদের যে সীমাবদ্ধতা, সেটাও আমরা খানিকটা অন্তত কাছাকাছি নিয়ে আসতে পারবো। আত্মসম্মান বিসর্জন দেওয়া, এটাকে আমার অত্যন্ত কষ্টকর মনে হয়েছে। ছোটোখাটোভাবে আমিও একটু লেখালেখি করতাম, ওনারা অনেক বেশি করতেন, অনেক বেশি বলার সুযোগ ছিল ওনার ছাত্ররা ছিল, তাদের কাছে বলতে পারতেন, কিছু বলতামও।
এবং আমি এটা নিয়ে সবসময় অত্যন্ত বিমর্ষ থেকেছি যে আসলেই আমরা যথেষ্ট আত্মসম্মান জ্ঞান সম্পন্ন না। অনেক ক্ষেত্রে আমরা নিজেদেরকে অপ্রয়োজনে ছোট করি। এটা আমি সবসময় বিরোধিতা করে এসেছি, সবসময় সফল হই। কেন এত মানুষ জড়িত হলো, কেন এত মানুষ জড়িত হলো, এটা উনি এই প্রশ্ন তুলেছেন, উনি খুব চমৎকারভাবে সেটা উত্তর দিয়েছেন। আমরা প্রত্যেকে জানি এই ঘটনাটা যে কেন ঘটেছে। এই দীর্ঘদিন ধরে যে একটা অনাচার চলেছে আমাদের দেশে, সেটা মানুষের আসলে যেটা হয়, এটা অনেকটা অগ্নিগিরির অগ্নুৎপাতের মতো। আমরা জানি যে এটা নিয়ে তো কিছু সিগন্যালও আগে থেকে কিন্তু আজকাল পাওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সেটা হলো যে আসলে এটা চাপটা সৃষ্টি হতে থাকে, তারপর একসময় বিস্ফোরণটা হয়। এটা এত প্রকটভাবে আগে ঘটেনি, কিন্তু ইতিপূর্বেও বাংলাদেশের ইতিহাসে ঘটেছে। এটা 1969-এর গণঅভ্যুত্থান। আবার একই কথা বলবো, সম্ভবত মোট 65 জন মানুষ মারা গিয়েছে। এবারের নিষ্ঠুরতা ছিল অপরিসীম, অবিশ্বাস্য। এটাই এটাকে বিশেষ মর্যাদা দিয়েছে। এবং পাশাপাশি যে এই নিষ্ঠুরতা সত্ত্বেও কিন্তু মানুষ পিছিয়ে আসেন, এটা হলো এই যে আমাদের যে বিদ্রোহ বা বিপ্লব সংগঠিত হয়েছে, তার সবচেয়ে বড় পার্থক্য হলো এই জায়গাটিতে মানুষ পিছিয়ে আসেনি। নির্বাচন প্রসঙ্গে আমার একটুখানি বক্তব্য আছে, সেটা হলো যে এদেশে কম বেশি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে নির্বাচন হয়েছে। আমি প্রথম 70-এর নির্বাচন তো আমাদের সময় না, পাকিস্তানের শেষ নির্বাচন, 73 থেকে শুরু। আমি প্রথম ভোট দিতে গেছি 73 নির্বাচনে। নতুন ভোটার প্রচন্ড উৎসাহ নিয়ে যায় সবকিছু। আমি যাকে ভোট দিয়েছি তিনি জিতেছেন, আমি জানি তাকে জিততে দেওয়া হয়নি। 73 থেকে শুরু হয়েছে জিনিসটা। এবং আমরা এটা জানি যে রায়পুরা যে কনস্টিটুয়েন্সি আমাদের ছিল, সেখানে তৃতীয় হয়েছিলেন যিনি, তাকে জিতিয়ে আনা হয়েছে। কারণ আওয়ামী লীগের যিনি ছিলেন রিবেল ক্যান্ডিডেট, তিনি ছিলেন দ্বিতীয় অবস্থানে। প্রথম অবস্থানে ছিলেন, পরে অবশ্য সবাই একসাথে হয়ে গেছে, মুজাফর ন্যাপে যে প্রতিনিধি ছিলেন তিনি জিতেছিলেন বিপুল ভোটে। কিন্তু এই সেখান থেকে কিন্তু শুরু। অনেকে এরশাদকে দোষ দেয়, জিয়া রহমানের সময়ের কথা বলে। প্রকৃত নির্বাচন 4টি হয়েছে, যেটাতে মানুষের ইচ্ছা প্রতিটিতেই কম বেশি অনিয়ম যে কিছু হয় না তা না, কিন্তু সবখানেই হয়। আমি ভারত ছিলাম, সর্ববৃহৎ গণতন্ত্র, সেখানেও অনিয়ম হয় নির্বাচন, কিন্তু বাই অ্যান্ড লার্জ মানুষের ইচ্ছা প্রতিফলন ঘটে। আমি এটাকে এভাবে দেখি। সেটা কিন্তু এই 4টি নির্বাচন ছাড়া বাকি কিন্তু ঘটেনি আমাদের দেশে। এবং এটাকে আমরা যখন 1991 যখন একটা ব্যবস্থা করলাম, আমি তখন দিল্লিতে, আমি ফার্স্ট সেক্রেটারি। আমরা খুব আশাবাদী, তখন থাকে অনেক বেশি। আমরা খুব আশাবাদী যে অন্তত একটি সমস্যা আমরা পিছনে ফেলতে পেরেছি, যে নির্বাচন কিভাবে হবে। কিন্তু আসলে আমরা পারিনি। এরপর থেকে অনেকেই চেষ্টা করেছে, কেউ সফল হয়েছে, কেউ সফল হয়নি, কিন্তু নির্বাচনকে ডিরেইল করার চেষ্টা কিন্তু অব্যাহত ছিল। আমরা আশা করব যে এবার, আমাদের তো সময় অত্যন্ত কম, আশা করি যে আপনারা এখানে যারা আছেন, আপনাদের জীবনের জন্য হয়তো অন্ততপক্ষে নির্বাচন কিভাবে হবে এই সমস্যাটা হয়তো সমাধান হবে। আমি আবার একটু আশাবাদী হতে চাই। একটা ছোট্ট ঘটনা শুধু আমি আপনাদেরকে বলি, ওনার কিছু কথা এখানে প্রতিফলন থাকবে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আমাদের অনুজ প্রতিমা এক ভদ্রলোক, তিনি নরসিংদীতে যাবেন ভিজিটে। নরসিংদী পৌঁছার আগে সাহেব প্রতাপে একটা গোলচক্কর আছে, যারা সিলেট রোডে যান তারা জানেন। সেই গোলচক্করে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে স্বাগত জানিয়ে বিশাল সব ব্যানার এবং অন্যান্য জিনিস দিয়েছেন কারা? নরসিংদী জেলার এমপিরা। অবিশ্বাস্য ঘটনা যেটা করতে পারে, অবিশ্বাস্য ঘটনা। একজন সরকারি কর্মচারী যাচ্ছে, 4 জন বা 5 জন এমপি, 5 জন সম্ভবত এমপি, বিশাল ব্যানার ট্যানার টাঙিয়ে তাকে ওয়েলকাম করতে হয়েছিল। কারণটা কি? কারণটা খুব ভালো ব্যাখ্যা করেছিল একজন অন্য এক জেলার একজন এসপি। একজন ওসি এসপিকে গিয়ে বলছে
স্যার কালকে এমপি সাহেব আসবেন, ওইরকম সময় একটু আপনি ফিরে যেতেন। এসপি সাহেব বলছেন না না ওই সময় আমার ব্যস্ততা আছে, অনেক অন্য সময় আসতে পারো। তো সেই ওসি তখন থেকে বলল স্যার এমপি সাহেব আসতেছেন, একটু তো আমাদের এটা একটু দেখা উচিত, সম্মান করা। ওনার উত্তর ছিল, এটা কিন্তু ওখানে উপস্থিত কোনো একজনের মুখ থেকে আমার কানে শোনা। উনি বলছেন যে উনি কিসের এমপি বানাচ্ছেন। এই জিনিসটা আমরা চাই না। আমরা চাই যে আমাদের জনপ্রতিনিধিরা যেন প্রকৃত জনপ্রতিনিধি হন, তাদেরকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি। কোনো সরকারি কর্মচারী যেন তার প্রতি বিরূপ কোনো শব্দ ব্যবহার না করে, কারণ তাকে অসম্মান করার অর্থ কিন্তু ওই তার কনস্টিটিউন্সির মানুষকে অসম্মান করা, যদি তিনি প্রতিনিধি হন। এখানে হলো প্রশ্ন। সবুজ পাসপোর্ট, আমিও কিন্তু গত 12 বছর যাবৎ সবুজ পাসপোর্ট ব্যবহার করছি এবং এই সমস্যা আমিও ফেস করেছি। আমি 3 বার 5 বছরের মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা পেয়েছি, তারপর চতুর্থবারের জন্য আমাকে 18টি প্রশ্নের উত্তর পাঠানোর জন্য কিন্তু ইমেল করতে হয়েছে। এখন হয়তো আরও বেশি এই সমস্যা হবে সামনে। একটি কথা শুধু আমি এখানে বলবো, আমি কাউকে দোষ দিতে পারি না। আমি কাউকে দোষ দিতে পারি না এই জন্য যে আমরা আমাদেরকে এই অবস্থানে নিয়ে গেছি। আমাদের কোনো কাগজ বিশ্বাসযোগ্য না পৃথিবীতে, কারণ এমন পারফেক্ট নকল আর কেউ করতে পারে না। একটি ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে একজন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে দুবাইয়ে, ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে তার ভিসা। শি ইজ অ্যাকচুয়ালি এ মেইড, কারণ সব কাগজপত্র তার MBA সার্টিফিকেট সহ সব অরিজিনাল কাগজ দিয়ে তার ভিসা হয়েছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখানে একটি প্রশ্ন আছে, একটু লম্বা হয়ে যাচ্ছে আমার বক্তব্য, এটা দিয়ে আমি শেষ করব। সেটা হলো যে যখন একজন তরুণ উদ্ধার হন পানি থেকে ভূমধ্যসাগর, তিনি নিঃসন্দেহে একজন ভিকটিম। দেশে ফেরত আসেন, আমরা তাকে ভিকটিম হিসাবে আমরা তাকে সহানুভূতির বন্যায় ভাসিয়ে দিই, সেটা ঠিক আছে। কিন্তু আমরা কখনোই নজর দিই না যে উনি কেন ওখানে পৌঁছতে পারলেন, কেন উনি একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসাবে ইটালিতে যাওয়ার জন্য পৌঁছতে পারলেন। এই প্রশ্নের উত্তর আমাকে তৈরি করতে হবে। তিনি ভিকটিম, তিনি কিন্তু আইনও ভেঙেছেন, এবং তার এই আইন ভাঙার পেছনে আরও কিছু মানুষ আছে, আরও শক্তিশালী, যারা আইন ভেঙেছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি, সবুজ পাসপোর্টের এই যে দুরবস্থা, এটা দূর হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ।